গুড ইভিনিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো ম্যাথস বাই সন্তু স্যার ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে যে ডাব্লিউপি কনস্টেবল, ডাব্লিউপি এসআই এবং কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি জেল পুলিশের জন্য হিউজ ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে, তার জন্য আজ ম্যাথের উপর থেকে 5 নম্বর ক্লাস প্রোভাইড করা হচ্ছে। তো এর আগে অলরেডি আমরা ম্যাথের উপর থেকে 4টে ক্লাস কভার করে নিয়েছি। যদি সেই ক্লাসগুলো না দেখে থাকো, ওপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে প্রিভিয়াস ক্লাসের লিঙ্কগুলো প্রোভাইড করা আছে। সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস ক্লাসগুলো পরপর করে নিতে পারবে। প্রত্যেককে বলছি, অন্য ক্লাসের মতো অন্যদিন যেমন বলি, প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে এবং ক্লাসে যে অঙ্কগুলো করানো হচ্ছে ক্লাস শেষ হয়ে যাওয়ার পর প্রতিটা অঙ্ক নিজেরা বাড়িতে 3 থেকে 4 বার প্র্যাকটিস করবে এবং এর আগে যে ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসের অঙ্কগুলো কিন্তু অবশ্যই বাড়িতে রিভিশন করবে। তো শুরু করছি 5 নম্বর ক্লাস ম্যাথের উপর থেকে। তো আজকের ক্লাসে ফার্স্ট কোশ্চেন দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলেছে 15% বৃদ্ধি এবং প্রস্থ বলেছে 15% হ্রাস করলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস বা বৃদ্ধি পাবে। তো ফার্স্টে দেখাবো শর্ট পদ্ধতি, কিভাবে এক্সাম হলে বসে তোমাদের অঙ্কটা সলভ করতে হবে। তো এই শর্ট পদ্ধতিটা হলো কি সাকসেসিভ মেথড। কি মেথড? সাকসেসিভ সাকসেসিভ মেথড। তো সাকসেসিভ মেথডটা কি? সাকসেসিভ মেথডটা হলো প্লাস এক্স প্লাস ওয়াই, আমি যেভাবে করাই সেটা ভালোভাবে খেয়াল করবে, প্লাস এক্স প্লাস ওয়াই। এবার যদি এই এক্স আর ওয়াই এর মধ্যে কোনোটা সাইন যদি চেঞ্জ থাকে, সাপোজ ধরো এটা মাইনাস হয়, তো এখানে চেঞ্জের অর্থ এটাই যে এই যে দুটো সাইন গুণ করতে হবে, গুণ করে যে সাইনটা আসবে সেই সাইনটা এখানে বসাবো। তো আমি ন্যাচারালি মুখস্থ করার জন্য পড়াই প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই কত 100। তো এখানে দেখো ফার্স্টে বলেছে 15% বৃদ্ধি, তো বৃদ্ধি মানে পজিটিভ, তো প্লাস 15। তারপর বলেছে দেখো প্রস্থ 15% হ্রাস পাচ্ছে, তো -15। এবার প্লাস মাইনাসে গুণ করলে কি হয়? মাইনাস, তাই এখানে মাইনাস। এবার 15 × 15 অর্থাৎ এক্স ওয়াই এর ভ্যালু এখানে একই দেওয়া আছে, 15 × 15 বাই কত 100। তো এবার দেখো পজিটিভ 15 নেগেটিভ 15 এখান থেকে কেটে গেল, তো এখান থেকে আসছে মাইনাস 15 কত 225। আচ্ছা, 15 225 কিভাবে আমরা জানতে পারলাম? তোমাদেরকে আমি ফার্স্ট ক্লাসেই কিন্তু বলেছি যে 1 থেকে 30 পর্যন্ত স্কয়ার নাম্বার মুখস্থ রাখতে হবে, 1 থেকে 15 পর্যন্ত কিউব নাম্বার মুখস্থ রাখতে হবে, আর 1 থেকে 30 পর্যন্ত নামতা মুখস্থ রাখতে হবে। এই 3টে জিনিস কিন্তু তোমাদের যে কোনো তোমাদের পরীক্ষার জন্য যাতে অঙ্ক আছে সেখানে কিন্তু তোমাদের এই 3টে জিনিস হেল্প হবে। তো এগুলো কিন্তু অবশ্যই যদি এখনো মুখস্থ না করে থাকো, আজ থেকে কিন্তু মুখস্থ করা শুরু করে দাও। ক্যালকুলেশনে হোক বা তোমাদের যে কোনো প্রকারে, দেখবে যে যে কোনো প্রকারে এই 3টে জিনিস কিন্তু তোমাদের অঙ্কের ক্যালকুলেশনে তোমাদের সেটা সাহায্য করছে। তো নিচে আসলো কত 100, কাটাকুটি করার দরকার নেই, পয়েন্ট করে দাও -2.25। মাইনাস আসার অর্থ হলো এই সাকসেসিভের ফর্মুলায় যখন অ্যান্সার তোমাদের মাইনাসে আসবে, মাইনাসের অর্থ কি? মাইনাসের অর্থ হলো ক্ষতি হচ্ছে, তো মাইনাসটাকে তুলে দাও। এখানে 2.25% ক্ষতি, তো ক্ষতিকে আমি নিচে এইভাবে অ্যারো চিহ্ন দিয়ে ডিনোট করি যাতে করে শর্টকাটে বুঝতে পারো। তো এখানে অ্যান্সার কি হবে? 2.25% কি হচ্ছে? 2.25% হ্রাস হচ্ছে, অপশন বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এবার এখানে দেখো এই সেম কোশ্চেনটা আমি যদি বেসিক মেথডে করতাম, তো বেসিক মেথডে আশা করি জিনিসটা বুঝতে পারবে। এবং বেসিক মেথডটা একটা কথা বলবো, যে কোশ্চেনগুলোর বেসিক মেথড শেখাবো সেগুলো কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবে, তাহলে কি কনসেপ্ট ক্লিয়ার হবে। তো বেসিক মেথডটা দেখো, বেসিক মেথডে এখানে বলেছে আয়তক্ষেত্রের যে দৈর্ঘ্য 15% বৃদ্ধি হচ্ছে। তো আমি এখানে ধরে নিচ্ছি আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের এখানে ধরে নিচ্ছি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হলো 100 আর প্রস্থ আমি ধরে নিলাম 50। এবার আয়তক্ষেত্রের তাহলে আগের এরিয়া কত ছিল? আগের ক্ষেত্রফল, আগের এরিয়া মানে যখন দৈর্ঘ্য বা প্রস্থ হ্রাস বৃদ্ধি হয়নি তখন এরিয়া কত? তখন এরিয়া হলো যেটা ধরে নিয়েছি সেই দুটোর গুণফল, অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তো কি হবে? 5000 বর্গ একক হলো এরিয়া। এবার এখন দেখো, এখন লেন্থ কত হয়েছে? এখন দৈর্ঘ্য কত হয়েছে? দৈর্ঘ্য 15% বৃদ্ধি পেয়েছে। তো আগে ছিল 100, এখন যদি 15% বৃদ্ধি পায় তাহলে এখন কত হবে? 115/100। তো 100 কেটে গেল, এখন লেন্থ হয়েছে 115। একইভাবে এখন যদি
বলা হয় ব্রেথ, অর্থাৎ ব্রেথ মানে কি প্রস্থ। তো প্রস্থ এখন কত, প্রস্থ আগের তুলনায় 15% হ্রাস পেয়েছে। তো 15% হ্রাস পাওয়ার মানে কত, 100 থেকে 15 বিয়োগ করে দাও, তো এখন হয়েছে আগের তুলনায় 85%। তো এখান থেকে কাটাকুটি করো, 100 আর 50 কাটলে কত হচ্ছে 2, তো 2 দিয়ে 85কে ভাগ করলে হবে 4 2 8, 2 2 4, হাতে থাকছে 1, 42.5। তাহলে এখন এরিয়া কত, এখন এরিয়া হলো 42.5 ইন্টু কত হচ্ছে 115। তো এটা গুণ করো, এটা একটু ক্যালকুলেটিভ হয়ে যাচ্ছে। তো 115 আর এদিকে 425 গুণ করলে হচ্ছে, এখানে 5 5 25 5, হাতে 2, 5 1 5 আর 2 7, 5 1 5, জাস্ট বেসিক বোঝানোর জন্য কিন্তু এটা বোঝাচ্ছি। তো এখান থেকে 115-র সঙ্গে 2 গুণ করলে হবে 230 230, আর 4 গুণ করলে হবে 23 2 46 মানে 460। তো এখান থেকে যোগ করলে পাচ্ছ 5, এখানে 7, এখানে 5 আর 3 8, এখানে 6 আর 2 8, আর এখানে 4। তো এখানে হচ্ছে দেখো কত, 4887.5। তো এরিয়া কত কমলো, 5000 থেকে এটা বিয়োগ করবে, এটা বিয়োগ করলে এবার পেয়ে যাবে যে কত পার্সেন্ট হ্রাস হচ্ছে, লস হচ্ছে কত পার্সেন্ট। তো লস পার্সেন্টেজ বার করার জন্য আগে এরিয়া কত ছিল, আগে এরিয়া ছিল 5000, এখন কতটা লস হয়েছে, আগে 5000-এর থেকে এখন হয়ে দাঁড়িয়েছে 4887.5। এটাকে বিয়োগ করো, একের মধ্যে কত, 100-র মধ্যে করো, এটা ক্যালকুলেশন করে কাটাকুটি করলে ওই অ্যান্সার আসবে কত, 2.25% হ্রাস হচ্ছে, লস হচ্ছে। তো এটা হলো বেসিক মেথড। বেসিক মেথডটাও বাড়িতে প্র্যাকটিস করবে, তার পাশাপাশি শর্টকাট মেথডটাও কিন্তু প্র্যাকটিস করবে। কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, অনেক সময় বর্গক্ষেত্র দিয়েও কিন্তু কোশ্চেনটা দেয়। চলে আসো পরের কোশ্চেনে। পরপর দুটি জোড় সংখ্যার বর্গের অন্তর্ফল নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। তো এটাও কিন্তু দুটো ভাবে দেখাবো, ফার্স্টে এক্স দিয়ে দেখাচ্ছি, পরে র্যান্ডম নাম্বার দিয়ে দেখাবো, যাতে করে এক্সাম হলে সুবিধা হয়। তো আমি একটা ধরে নিচ্ছি জোড় সংখ্যা এক্স, তো এক্স এর পরবর্তী জোড় সংখ্যা কি হবে, এক্স প্লাস টু। তো এক্স প্লাস টু আর একটা এক্স, এই হলো দুটো জোড় সংখ্যা। তো বলেছে দুটো জোড় সংখ্যার বর্গের অন্তর্ফল নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। তো জোড় সংখ্যার মধ্যে এক্স প্লাস টু অবভিয়াসলি বড়, তো এর বর্গ থেকে ছোট যে জোড় সংখ্যা আছে সেইটার এখান থেকে বিয়োগ করব। তো এখান থেকে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি হবে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার মানে 2 এর স্কয়ার মানে 4, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab। তো 2ab মানে 2 ইন্টু 2 মানে 2 2 4, আর b মানে x। তো মাইনাস কত হচ্ছে এক্স স্কয়ার। তো এখান থেকে দেখো এক্স স্কয়ার কেটে গেল, এখানে দেখো 4 কমন যাচ্ছে, এক্স প্লাস 1। তাহলে দেখো এখানে 4 কিন্তু এর সাথে গুণ হচ্ছে, তাহলে অ্যান্সার কি হবে, কত দ্বারা বিভাজ্য যাবে, মানে এই সংখ্যাটাকে যদি ভাগ করি তাহলে 4 দ্বারা অবভিয়াসলি বিভাজ্য হবে। তো অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে, যে সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য, কারণ 4 এর সাথে মাল্টিপল আছে। এবার এটাকে দেখো, আমি যদি এখানে এক্স না লিখে আমি যদি দুটো জোড় সংখ্যা ধরে নিতাম, এখানে খেয়াল করবে, কোশ্চেনটার দিকে খেয়াল করবে, এখানে যে কোনো জোড় সংখ্যা না, এখানে বলেছে পরপর দুটো জোড় সংখ্যা। তো পরপর দুটো জোড় সংখ্যা বলতে আমি এখানে ধরলাম 2, এবং 2 এর পরবর্তী জোড় সংখ্যা কত, 2 এর পরবর্তী জোড় সংখ্যা হলো 4। তো এবার বলেছে এই পরপর দুটো জোড় সংখ্যার বর্গের অন্তর্ফল কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। তো বড় জোড় সংখ্যার থেকে ছোট জোড় সংখ্যার স্কয়ার বিয়োগ করছি। তো 4 4 কত হবে 16, আর 2 2 কত 4। তো 16 আর 4 কত হচ্ছে 12। একইভাবে পরবর্তী আরেকটা সংখ্যা নিই, পরপর জোড় সংখ্যা 4, 4 এর পরে হলো 6। তাহলে 6 এর স্কয়ার মাইনাস 4 এর স্কয়ার, তো 6 এর স্কয়ার মানে কত 36, 4 এর স্কয়ার মানে 16, পরবর্তী জোড় সংখ্যা হলো কত 20। এইভাবে আরো দুটো তিনটে এক্সাম্পল নিতে পারো, তো দুটো নিলেই এনাফ। তো এখান থেকে দেখো 12 আর এখান থেকে 20, এর মধ্যে হাইয়েস্ট কমন ফ্যাক্টর মানে গসাগু কি হচ্ছে সেটা দেখো। তো 12 আর 20, ফার্স্টে 2 দিয়ে ভাগ করো, 6 2 12, 10 2 20, আবার 2 দিয়ে যাচ্ছে, 3 2 10, সরি 3 2 6, আর 5 2 10। তো এখান থেকে দেখো গসাগু কত পেলে, গসাগু পেলে 2 ইন্টু 2, তো 2 2 4। তো এটাই হবে অ্যান্সার, যে
কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? 4 দ্বারা বিভাজ্য হবে। অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার হবে। চলে আসো, এটাও কিন্তু দুটো প্রসেস দেখালাম, ফার্স্ট অঙ্কের ক্ষেত্রেও দুটো প্রসেস দেখালাম, দুটোই কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবে। চলে আসো পরের কোশ্চেন, এক্স এর কোন মানের জন্য এটার জন্য এটা হবে। তো এক্স এর ভ্যালু কি সেটাই এখানে বার করতে বলেছে। তো এখানে দেখো √4 প্লাস √x এর ভ্যালু কত বলেছে? 4। তো এখান থেকে বাইরের √টাকে তুলে দাও, এই √টাকে তুলে দিলে এখানে হয়ে যাবে কত? a স্কয়ার। তো 4 প্লাস √x মানে কত হচ্ছে? 16। √x এর ভ্যালু হচ্ছে 16 থেকে 4 বাদ গেলে কত? 12। তাহলে x এর ভ্যালু কি হবে? 12 স্কয়ার, মানে অ্যান্সার হবে কত? 144, 144। অপশন সি এর সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন, সুজিত, সুনিতা, রমেশ তিনজন মিলে একটি দোকানে যথাক্রমে এত টাকা এবং এত টাকা বিনিয়োগ করে ব্যবসা শুরু করে। বলছে 1 বছর শেষে মোট লাভ থেকে নিজেদের মধ্যে ভাগ করে নেয়। যদি সুনিতার লাভ এত টাকা হয় তাহলে মোট লাভের পরিমাণ কত ছিল? তো এখানে কে কে বলেছে? এখানে বলেছে সুজিত, তারপরে সুনিতা আর একটা ব্যক্তিকে রমেশ কত টাকা করে ইনভেস্ট করেছে? সুজিত ইনভেস্ট করেছে 2700, লেখো। এখানে সুনিতা ইনভেস্ট করেছে 8100 আর রমেশ ইনভেস্ট করেছে 7200। দুটো করে জিরো প্রত্যেকটার মধ্যে কেটে গেল। তারপর এখান থেকে দেখো প্রত্যেকের মধ্যে 9 দিয়ে কাটছে, 9 দিয়ে 3 নং 27, 9 নং 81, 8 9 72। তো এখান থেকে এদের লভ্যাংশের রেশিও পেয়ে গেলে বা এদের ইনভেস্টের রেশিও পেয়ে গেলে 3:9 কত? 8। এবার দেখো এখানে বলেছে সুনিতা পেয়েছে কত? 3600 টাকা। তাহলে 9 এর ভ্যালু, এখান থেকে রেশিও থেকে 9 এর ভ্যালু কত? 3600 টাকা। জানতে চাইছে তবে মোট লাভের পরিমাণ কত? তো মোট লাভ এখান থেকে যোগ করো, 9 আর 3 12, 12 আর 8 যোগ করলে 20। তো 9 এর ভ্যালু 3600, একের ভ্যালু কত? একের ভ্যালু হলো 3600/9 আর 20 ভ্যালু কত এখানে জানতে চাইছে, মোট লাভ কত হয়েছে। তো ইনটু হয়ে যাবে কত? 20। 9 দিয়ে কাটলে 4 9 36, তো 400 × 20 হবে কত? 8000। তো 8000 টাকা অ্যান্সার আসছে। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন প্রোভাইড করা আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা পুলিশ স্পেশাল ক্লাস, পুলিশ স্পেশাল ম্যাথের ক্লাস, যেখানে তোমাদের জেল পুলিশ, ডাব্লিউপি কনস্টেবল, ডাব্লিউপি এসআই, কেপি কনস্টেবল সবকটাই কিন্তু এই ম্যাথের ক্লাসে তোমাদের কমপ্লিট করানো হবে। এর ছাড়া এখানে আদার্স যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের দুটো ইউটিউব চ্যানেল আছে। দুটো ইউটিউব চ্যানেলে সিলেবাস ওয়াইজ সম্পূর্ণ ফ্রিতে লাইভ ক্লাস প্রোভাইড করা হচ্ছে। ক্লাস কিন্তু অলরেডি চলছে প্রতিদিন। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাস থেকে যাচ্ছে রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং রেকর্ডেড হিসেবেও পরবর্তীতে ক্লাসগুলো দেখে নিতে পারবে। আর এই প্রতিটা এক্সামের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে আলাদাভাবে। সেই হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার একটাই বেনিফিট, কখন কোন ক্লাস হবে, ক্লাসের লিঙ্কগুলো প্রোভাইড করা, এক্সাম ওরিয়েন্টেড যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন সেই হোয়াটসঅ্যাপ ব্যাচে প্রোভাইড করা হয়। হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার জন্য নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ 9933434203, এই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে অনলি ইনফর্ম করবে। কেউ কিন্তু এই নাম্বারে কল করবে না, কলের জবাব কিন্তু দেওয়া হবে না। যাবতীয় যত সমস্যা হোক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাও, তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপে ইনফর্ম করবে, তাহলে সেখান থেকে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করিয়ে নেওয়া হবে এবং অ্যাড করানোর পরে সেখান থেকে তোমাদের গাইড করা হবে। এছাড়া এখানে আরও আরেকটি ইনফরমেশন দেওয়ার আছে, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম ম্যাথস বাই সন্তু স্যার। এটা কিন্তু একদম আমাদের নতুন চ্যানেল। এখানে প্রত্যেকটা এক্সামের জন্য ম্যাথের ক্লাস পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে। ম্যাথের ক্লাস বাদ দিয়ে বাকি যে সাবজেক্টগুলো অর্থাৎ জিকে জিএস এর ক্লাস,
কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস, রিজনিংয়ের ক্লাস অ্যান্ড ইংলিশের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে তোমরা দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেলে। দুটো চ্যানেলেই রেগুলার বেসিসে ক্লাস চলছে। যেহেতু এই চ্যানেলটা তোমাদের নতুন চ্যানেল, তাই প্রত্যেককে বলছি চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করে রাখো এবং রেগুলার বেসিসে এই চ্যানেল দুটো থেকে ক্লাসগুলো করতে থাকো। চলে আসো পরবর্তী কোশ্চেন। রণধীরের বর্তমান বয়স বলেছে, রণধীরের বর্তমান বয়স থেকে 6 বছর যদি আমরা বিয়োগ করি, বিয়োগফলকে আবার যদি 18 দিয়ে ভাগ করি, তাহলে ভাগফল রণধীরের নাতি অনুপের বর্তমান বয়সের সমান হয়। যদি অনুপ মহেশের থেকে 2 বছরের ছোট এবং মহেশের বয়স যদি 5 বছর হয়, রণধীরের বর্তমান বয়স কত? কোশ্চেনটা দেখতে বড় লাগছে কিন্তু ইজি কোশ্চেন। তো রণধীরকে আমি আর দ্বারা ডিনোট করছি, এখানে যা যা বলেছে সেইভাবে পাতাবো। বলছে রণধীরের বর্তমান বয়স, আমি ধরে নিচ্ছি রণধীরের বর্তমান বয়স 8 বছর, তার থেকে 6 বছর যদি বিয়োগ করি, তো এর থেকে বিয়োগ করে দাও 6 বছর, বিয়োগ করে বাদ দিলে সেই বিয়োগফলকে এবার 18 দিয়ে ভাগ করব। তো এটা হলো বিয়োগফল, এটাকে আমি 18 দিয়ে ভাগ করব, ভাগ করলে ভাগফল তার নাতি অনুপের বর্তমান বয়সের সমান। তো এটা হবে অনুপের বর্তমান বয়সের সমান। তো ধরে নিচ্ছি অনুপের বর্তমান বয়স এ, তো এ এর সমান হলো এটা। এবার দেখো এখানে পরের লাইনে বলেছে যে যদি অনুপ মহেশের থেকে 2 বছরের ছোট হয়, তো মহেশের বয়স কিছু একটা হবে, তো মহেশের থেকে 2 বছর বিয়োগ করলে সেটা হবে কার বয়স? অনুপের বয়স। এবং তারপরেই দেখো বলে দিয়েছে মহেশের বয়স, বর্তমান বয়স 5 বছর। তো মহেশের বয়স যদি 5 বছর হয়, তার থেকে 2 বছর বিয়োগ করে দাও, পেয়ে যাবে অনুপের বয়স। তো অনুপের বয়স কত? 5 থেকে 2 বাদ দিলে 3 বছর হলো অনুপের বয়স। এই 3 বছর যেটা পেলাম সেটা আমি এখানে বসাবো, এখানে পুট করব। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি r-6/18 ইকুয়াল টু অনুপের বয়স এখানে বসিয়ে দিলাম কত? 3 বছর। তাহলে এখান থেকে পাচ্ছি কত? r-6 কোনাকুনি গুণ করলে 3 18 54 বছর। আর আর এর ভ্যালু কত পাচ্ছি? 6 এদিকে যোগ হয়ে গেলে 60 বছর। তাহলে রণধীরের বর্তমান বয়স কত? রণধীরের বর্তমান বয়স আর ধরেছিলাম, তো আর এর ভ্যালু পেয়েছি 60 বছর। তো অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, 60 বছর এর সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন। একটি সমান্তর প্রগতির ষষ্ঠ এবং 15তম পদের যোগফল সপ্তম, দশম এবং 12তম পদের যোগফলের সমান, তবে প্রগতিটির কোন পদটির মান 0 হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমাদের এসআই এর এক্সামে বা তোমাদের জেল পুলিশের এক্সামে এই কোশ্চেনটা দিতে পারে। ভালো কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। যদি কোশ্চেন দেয় যে সমান্তর প্রগতির n তম পদের, আচ্ছা এখানে ফুল লিখে দিই, এটা কিন্তু নোট ডাউন করে রাখবে। সমান্তর প্রগতির n তম পদের যদি সমষ্টি জানতে চাই বা যোগফল জানতে চাই, সেটা কি হবে? সেটা হবে a প্লাস n-1 ইন্টু কি হবে? d। যেখানে d মানে কি? d মানে হলো সাধারণ অন্তর, d মানে হলো সাধারণ অন্তর। আর এ অর্থ কি? এর অর্থ হলো প্রথম পদ, এ হলো প্রথম পদ। তাহলে n তম পদের যোগফল কি? a প্লাস n-1 d। তো একইভাবে ষষ্ঠতম পদের যোগফল আমরা এখান থেকে পাবো। কিভাবে পাবো ষষ্ঠতম পদের যোগফল? তো ধরে নিচ্ছি প্রথম পদ a, তো এখানে লিখলাম a, আর সাধারণ অন্তর d, এটা আমি এখান থেকে ধরে নিচ্ছি। তো a প্লাস ষষ্ঠতম পদের যোগফল কি হবে? a প্লাস 6-1 d। একইভাবে 15তম পদের যোগফল কি হবে? a প্লাস 15-1 d। তো এই দুটোর সমষ্টি কাদের যোগফলের সমান? সপ্তম, দশম এবং 12তম। তো সপ্তমতম পদ একইভাবে বার করব, a প্লাস 7-1 d প্লাস a প্লাস দশমতম পদের যোগফল বার করব। দশমতম পদের যোগফল হবে 10-1 d। তারপর বলেছে 12তম পদের যোগফল, তো 12তম পদের যোগফল হবে a প্লাস 12-1 d
তো এ দুটোর সমষ্টি কি বলেছে সমান, তো এখান থেকে সমান করে দিচ্ছি। এক্সাম হলে গিয়ে যেখান থেকে শুরু করবে সেটা এবার পরের লাইনে লিখছি। পরের লাইনে দেখো এখান থেকেই তোমাদের এক্সাম হলে শুরু হওয়া উচিত। এ প্লাস, তো ষষ্ঠতমের পদের যোগফল তোমরা সূত্র এখান থেকে মুখস্থ করে নিয়েছো, বাড়িতে এখন প্র্যাকটিস করছো। এক্সাম হলে গিয়ে জাস্ট এইভাবে তো লিখবে 6 - 1 মানে কত 5, 5d ডাইরেক্ট এইভাবে 5d লিখবে, 6 - 1d লিখে এক্সট্রা একটা লাইন লেখার কোনো দরকার নেই। তারপর একইভাবে a মাইনাস এখানে হবে কত 14d ইকুয়াল টু এখান থেকে হবে a প্লাস এখান থেকে হবে 6d, a প্লাস দশমতম মানে a প্লাস 9d, আর 12তম মানে a প্লাস 11d। এবার এখান থেকে a গুলোকে এক সাইডে নিয়ে আসো, এখান থেকে পাচ্ছ কটা a, এখান থেকে পাচ্ছ 2a, আর এখান থেকে 15 আর 4 19d, এখান থেকে পাচ্ছ 3a, আর এখানে 9 আর 6 15, 15 আর 10 25, আর একে 26, 26d। এগুলোকে এক সাইডে নিয়ে যাও, নিয়ে গেলে থাকবে a, আর d গুলোকে এক সাইডে নিয়ে যাও, নিয়ে গেলে হবে মাইনাস, d গুলোকে নিয়ে গেলে হবে এক সাইডে মাইনাস কত 7d। এবার দুটোকে এক সাইডে নিয়ে আসো, a প্লাস কত হচ্ছে 7d ইকুয়াল টু কত হচ্ছে 0। তো a প্লাস 7d এটা এই যে সংখ্যাটা এটা দেখে কি বুঝতে পারছো, এটাকে আমি এইভাবে লিখতে পারি a প্লাস 8 - 1d আকারে লিখতে পারি ইকুয়াল টু 0, 7কে 8 - 1 আকারে। তাহলে এখান থেকে বুঝতে পারছো এই যে জিরোটা আসলো, জিরোটা কততম পদের জন্য, অষ্টম পদের জন্য 0 আসলো। তাহলে প্রগতিটির কোন পদের মান 0 হবে, অষ্টম পদের মান 0 হবে, অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। একটি আয়তক্ষেত্রের পরিসীমা এবং কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে বলা আছে, তবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রেও আছে তিনটে সূত্র মনে রাখতে হবে। তিনটে সূত্র কি, আয়তক্ষেত্রের ফার্স্ট হলো পরিসীমা। পরিসীমার সূত্র কি, আচ্ছা এখান থেকে আমি ধরে নিচ্ছি যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি x আর প্রস্থ যদি y হয়, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি হবে 2 × x + y হবে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র, মানে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি হবে, ক্ষেত্রফলের সূত্র হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে x × y, xy হবে ক্ষেত্রফলের সূত্র। আর আয়তক্ষেত্রে যদি কর্ণ দেয়, তাহলে আয়তক্ষেত্রের কর্ণের সূত্র কি হবে, কর্ণের সূত্র হবে √ দৈর্ঘ্যের স্কয়ার প্লাস প্রস্থের স্কয়ার। তো দৈর্ঘ্য ধরেছি x, তো দৈর্ঘ্যের স্কয়ার x², আর প্রস্থ ধরেছি y, তো প্রস্থের স্কয়ার, তো √ x² + y² হবে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। এই তিনটে সূত্র কিন্তু তোমাদের অবশ্যই জানতে হবে, এখান থেকে কিন্তু কোশ্চেন থাকবে। তো এখানে বলেছে দেখো আয়তক্ষেত্রের পরিসীমা বলে দিয়েছে 14 সেন্টিমিটার। তো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আমি x আর প্রস্থ y ধরে নিচ্ছি। তো পরিসীমার সূত্র কি হবে 2 × x + y, তার ভ্যালু বলে দিয়েছে কত 14। তো এখান থেকে x + y এর ভ্যালু পেয়ে যাব 2 আর 14 কাটলে কত হচ্ছে 7। তো x + y এর ভ্যালু পেয়ে গেলাম আমরা এখান থেকে 7। এবার দেখো পরের লাইনে এখানে বলছে, এখানে সেকেন্ড লাইনে বলছে আয়তক্ষেত্রের কর্ণ। তো আয়তক্ষেত্রের কর্ণের সূত্র কি এক্ষুনি পড়ালাম, √ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। তো দৈর্ঘ্য x ধরেছি, তো x² + y এর স্কয়ার। তো এটার ভ্যালু বলে দিয়েছে কত 5। তো এবার এখান থেকে √ সমানে ডান সাইডে নিয়ে যাও, তাহলে x² + y এর স্কয়ার সমান কি হবে 5 এর স্কয়ার। 5 এর স্কয়ার মানে কত হচ্ছে 25 হচ্ছে। এবার এখানে দেখো a² + b²। তো a² + b² কে আমি এইভাবে ভাঙতে পারি x + y এর হোল স্কয়ার, x + y এর হোল স্কয়ার মাইনাস 2ab মানে 2xy। আমরা পড়ে এসেছি নিশ্চয়ই প্রত্যেকে যে a² + b² কে আমরা এইভাবে লিখতে পারি a² + b এর a + b এর হোল স্কয়ার মাইনাস 2ab, অথবা এটাকে আমরা এইভাবেও লিখতে পারি a - b এর হোল স্কয়ার প্লাস 2ab। যখন যেটা প্রয়োজন তখন সেইভাবে লিখতে পারি। তো এখানে আমার এটা প্রয়োজন, তাই এখানে লিখলাম ইকুয়াল টু কত 25। এবার দেখো x + y এর ভ্যালু দেখো পেয়ে রয়েছি আমরা কত 7। তো এখানে হবে কত 7 এর স্কয়ার মাইনাস 2xy ইকুয়াল টু কত 25।
তো -2xy সমান সমান 25 মাইনাস 7 সাথে কত 49, বিয়োগ করলে এখান থেকে পাবে কত, বিয়োগ করলে এখান থেকে পাচ্ছ কত 24 আর 25 হলো 49, মানে -24। তো মাইনাস আর এই মাইনাস কেটে গেল, তো এক্স ওয়াই এর ভ্যালু কত পাচ্ছ 24/2, 2 দিয়ে কাটলে উপরে থাকছে 12, তো এক্স ওয়াই এর ভ্যালু পেয়ে গেলে 12। এবার দেখো এখানে জানতে চাইছে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত। তো ক্ষেত্রফলের সূত্র কি পড়ালাম, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে এক্স ওয়াই। তো এক্স এর ভ্যালুই আমরা এখানে 12 পেয়ে গেছি, তো অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, 12 হলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, অপশন সি এর সঠিক অ্যান্সার। কোশ্চেনটা ভালো কোশ্চেন ছিল, তিনটে সূত্রই কিন্তু এই একটা কোশ্চেনের মধ্যে অ্যাপ্লিকেবল ছিল। তো কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, বাড়িতে কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে, যদি প্র্যাকটিস না করো এক্সাম হলে কিন্তু ভুল হবে। চলে আসো পরের কোশ্চেন। এক ব্যক্তি 3 কিলোমিটার 3 কিলোমিটার পার ঘন্টা, 4 কিলোমিটার পার ঘন্টা, 5 কিলোমিটার পার ঘন্টা বেগে প্রতি ক্ষেত্রে সমান দূরত্ব অতিক্রম করে। মানে 3 কিলোমিটার পার ঘন্টা বেগে যত দূরত্ব অতিক্রম করেছে, 4 কিলোমিটার পার ঘন্টা বেগে সেই একই দূরত্ব অতিক্রম করেছে, 5 কিলোমিটার পার ঘন্টা বেগে সেই একই দূরত্ব অতিক্রম করেছে। ধরে নিচ্ছি এক্স ডিস্টেন্স অতিক্রম করেছে, 3 কিলোমিটার পার ঘন্টা বেগে এক্স কিলোমিটার গেছে, 4 কিলোমিটার পার ঘন্টা বেগেও এক্স কিলোমিটার পথ গেছে, 5 কিলোমিটার পার ঘন্টা স্পিডেও সে এক্স কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে। অতিক্রম করতে মোট সময় বলেছে 47 মিনিট লাগে। তো মোট অতিক্রান্ত দূরত্ব কত? তো মোট অতিক্রান্ত দূরত্ব আমি এখানে বার করব। তো তার আগে দেখো এক্স বাই আছে, এটা সেই একই সূত্র, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তো আমার এখানে টাইম দরকার, কারণ তিনটে ক্ষেত্রে টোটাল কত সময় লাগবে, মোট সময় কত লাগবে সেটা এখানে বলে দিয়েছে। তো আমার মোট সময় বার করতে হবে, তার জন্য আমার প্রত্যেক ক্ষেত্রে সময় বার করতে হবে। তো টি সমান কি হবে, ডিস্টেন্স বাই স্পিড। তো ডিস্টেন্স আমি ধরে নিয়েছি এক্স কিলোমিটার, প্রথমে যাচ্ছে 3 কিলোমিটার পার ঘন্টা বেগে, তো এখান থেকে আমি পেয়ে যাব টাইম। একইভাবে পরবর্তী এক্স কিলোমিটার ডিস্টেন্স যাচ্ছে 4 কিলোমিটার পার ঘন্টা বেগে, তো এখান থেকেও টাইম পেলাম। একইভাবে পরবর্তী এক্স কিলোমিটার 5 কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছে, তো এখান থেকেও টাইম পাচ্ছি। তো এই তিনটে টাইম যোগ করলে পেয়ে যাব মোট টাইম। মোট টাইম কত, 47 মিনিট। এবার এখানে একটা জিনিস ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভুল করবে, 47টা দেখো কি এককে দেওয়া আছে, মিনিট এককে দেওয়া আছে, কিন্তু এখানে এই যে এককগুলো কিলোমিটার পার ঘন্টা, এখানেও কিলোমিটার পার ঘন্টা, এখানেও কিলোমিটার পার ঘন্টা। তো কোথাও না কোথাও তোমাদের একক কিন্তু একই হচ্ছে না। তো মিনিটকে তোমাদের ঘন্টাতে কনভার্ট করতে হবে। তো মিনিটকে ঘন্টাতে কনভার্ট করতে গেলে 60 দিয়ে ভাগ করতে হবে, তাই 60 দিয়ে ভাগ করলাম। এবার এখান থেকে ক্যালকুলেশন করো, এক্স এর ভ্যালু পেয়ে যাবে। তো এখান থেকে 3, 4 আর 5 এর লসাগু করলে লসাগু কত পাবে, 3, 4 এবং 5 এর লসাগু হবে কত, 60। তো এখান থেকে পাচ্ছ 3, 20, 60 মানে 20x, 4, 15, 60 15x, 5, 12, 60 মানে 12x, এর ভ্যালু কত 47 বাই কত 60। নিচের 60 কেটে গেল, তো উপরে থাকছে 20 আর 15 35, 35 আর 10 হচ্ছে 45, আর 2 যোগ করলে হবে 47। তো 47x এর ভ্যালু কত 47, 47, 47 কেটে গেল, তো x এর ভ্যালু কত পেয়ে গেলে 1। তো এখান থেকে একটা অপশানে রাখা উচিত ছিল 1 কিলোমিটার। তো ম্যাক্সিমাম ক্যান্ডিডেট 1 কিলোমিটার মিলে চলে আসবে, অ্যান্সার হয়ে যাবে ভুল। এখানে খেয়াল করো, এখানে বলছে মোট অতিক্রান্ত দূরত্ব কত। তো মোট অতিক্রান্ত দূরত্ব এখানে খেয়াল করো কি কি ধরেছিলে, প্রতি ক্ষেত্রে একই দূরত্ব যাচ্ছে, মানে এখানেও এক্স, এখানেও এক্স, এখানেও এক্স, তাহলে টোটাল সে কত দূরত্ব গেছে, এক্স প্লাস এক্স প্লাস এক্স, মানে 3x ডিস্টেন্সে গিয়েছে। তো এক্স এর ভ্যালু কত পেলে, এক্স এর ভ্যালু 1 পেয়েছো। টোটাল গেছে কত, 3 কিলোমিটার ডিস্টেন্স। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। দুটো সংখ্যার অন্তর বড় সংখ্যাটির 20% এর সমান। তারপর বলে দিয়েছে যে ছোট সংখ্যা যদি 12 হয়, বড় সংখ্যাটা কত। তো বড় সংখ্যা আমি x ধরে নিচ্ছি, ছোট সংখ্যাটা হলো 12। তো দুটো সংখ্যার অন্তর কি হবে, x - 12। তো এখানে বলেছে দেখো দুটো সংখ্যার অন্তর বড় সংখ্যাটির 20%। তো বড় সংখ্যা x ধরেছিলাম, তার 20% এর সমান হলো
দুটো সংখ্যার অন্তর। তো এখানে আমি ইকুয়াল করে দিয়েছি। এবার এখান থেকে বড় সংখ্যার ভ্যালুটা মানে এক্স এর ভ্যালুটা বার করতে হবে। তো এখান থেকে কাটলে 20 দিয়ে কাটলে 5 20 100। তো এক্স গুলোকে এক সাইডে নিয়ে আসি, এক্স মাইনাস এখানে হচ্ছে এক্স বাই 5 মাইনাস 12, এই সাইডে চলে আসলে প্লাস 12। তো এখান থেকে লসাগু করলে পাবে 5 আর এখানে হবে কত 5x মাইনাস এক্স। আচ্ছা ডাইরেক্ট লিখছি, 5x মাইনাস এক্স মানে কত 4x, এর ভ্যালু কত 12। 4 দিয়ে কাটলে 3 4 12, এক্স সমান কত হবে 3 5 15। তো বড় সংখ্যা হবে 15, যেটা আছে অপশন ডি তে, অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার। চলে আসো পরবর্তী কোশ্চেন। একটি ট্রেন 180 কিলোমিটার দূরত্ব 4 ঘন্টায় অতিক্রম করে, অপর একটা ট্রেন সমদূরত্ব, মানে সমদূরত্ব বলতে ওই 180 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করতে 1 ঘন্টা সময় কম নেয়। 1 ঘন্টা সময় নেয় না, এখানে ভালোভাবে খেয়াল করবে, 1 ঘন্টা সময় সে কম নিচ্ছে। তো কোশ্চেন ভালোভাবে পড়বে। অনেকে কি করবে 1 ঘন্টা সময় নেয়, তো 1 ঘন্টা ধরেই চলে আসবে, অ্যান্সার হয়ে যাবে ভুল। মানে 1 ঘন্টা সময় কম নেওয়ার অর্থ হলো তার টাইম লাগছে কতক্ষণ, আগে লাগছিল 4 ঘন্টা, এখন লাগছে 4 মাইনাস 1 সমান সমান 3 ঘন্টা টাইম লাগছে। ট্রেন দুটো 1 ঘন্টায় যত দূরত্ব অতিক্রম করবে তার বিয়োগফল, তার অন্তরফল কত? তো প্রথম ট্রেনের স্পিড, প্রথম ট্রেনের স্পিড কত আগে বার করো। তো প্রথম ট্রেন যাচ্ছে কত 180 কিলোমিটার, কত ঘন্টায় যাচ্ছে 8 ঘন্টায়। কিভাবে বার কর, সরি 4 ঘন্টায়। কিভাবে বার করলাম স্পিড, সেই একটাই সূত্র, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। এটা কিন্তু বহুবার বলছি, এর আগের অনেক ক্লাসে বলেছি, আবারও বলছি, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, এই একটা সূত্রেই কিন্তু তোমাদের প্রতিটা অঙ্ক সলভ হচ্ছে। তো এখানে দেখো স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স 180 কিলোমিটার, টাইম হচ্ছে 4 ঘন্টা। তো এখান থেকে কাটাকুটি করো, কাটলে হবে কত 4 4 4 16, 4 5 20, মানে 45 কিলোমিটার পার আওয়ার হলো প্রথম ট্রেনের স্পিড। এবার এখান থেকে বার করো যে দ্বিতীয় ট্রেনের স্পিড কত। তো দ্বিতীয় ট্রেনের স্পিড ইকুয়াল টু, দ্বিতীয় ট্রেনের যাচ্ছে সেই সমদূরত্ব মানে 180 কিলোমিটার, কত সময় যাচ্ছে, দ্বিতীয় ট্রেনটা যাচ্ছে 3 ঘন্টায়। তো এখান থেকে স্পিড পেয়ে যাবে, 3 দিয়ে কাটলে 3 6 18, মানে 60 কিলোমিটার পার আওয়ার। বলছে এদের অন্তর কত, এদের ডিফারেন্স কত। তো ডিফারেন্স হলো 60 থেকে 45 বিয়োগ করে দাও, ডিফারেন্স হবে 15 কিলোমিটার হলো এদের ডিফারেন্স। অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেনে। নিচের কোন সংখ্যাটি দ্বারা এই সংখ্যাকে ভাগ করা যায়? ইজি কোশ্চেন এবং ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কারণে কারণ এই কোশ্চেনটা কিন্তু তোমাদের পুলিশের এক্সামে বহুবার দিয়েছে। তো এখানে দেখো যে সংখ্যাগুলো দিয়েছে 4 টু দি পাওয়ার 61, 4 টু দি পাওয়ার 62, 4 টু দি পাওয়ার 63, 4 টু দি পাওয়ার কত বলেছে 64। তো এখান থেকে কমন নাও 4 টু দি পাওয়ার 61, যেটা সব থেকে ছোট সেটা প্রত্যেকের মধ্যেই থাকে, তো সেটা কমন নাও। কমন নিলে এখানে থাকছে 1, এখানে থাকছে 4, এখানে থাকছে বা 4 টু দি পাওয়ার 1, এখানে থাকছে 4 টু দি পাওয়ার 2, এখানে থাকছে 4 টু দি পাওয়ার 3। এবার এখান থেকে দেখো 4 টু দি পাওয়ার 61 সমান 1, 4 এর পাওয়ার 1 মানে 4, 4 এর পাওয়ার স্কয়ার মানে 16, 4 এর পাওয়ার কিউব মানে 64 64। তো 4 টু দি পাওয়ার 61 আর ভেতর থেকে যোগ করো ইনটু, তো 64 আর 16, 64 আর 10 হবে 74, আর 6 হবে কত 64 আর 6 যোগ করলে 70, 70 আর 10 যোগ করলে হবে 80, 80 আর 4 84 আর 1 হবে 85। তো 4 টু দি পাওয়ার 61 ইন্টু 85। এবার অপশানের দিকে খেয়াল করো যে এর মধ্যে কোন অপশান দ্বারা এটাকে ভাগ করা যাচ্ছে। তো এখান থেকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে 17 দিয়ে কিন্তু ভাগ যাচ্ছে, কারণ 5 17 85, মানে 17 দিয়ে যদি আমি ভাগ করি, 17 দিয়ে এটাকে কেটে আমি 5 করতে পারবো, মানে 17 দিয়ে সম্পূর্ণ বিভাজ্য হচ্ছে। তো এখান থেকে অ্যান্সার কি হয়ে যাবে, অপশন নাম্বার সি 17 এর সঠিক অ্যান্সার। চলে আসো পরবর্তী কোশ্চেন। একটি আয়তঘন বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার সমষ্টি বলে দিয়েছে, কর্ণ বলে দিয়েছে, বক্রতলের ক্ষেত্রফল কত। তো আয়তঘন বস্তুর আমি ধরে নিচ্ছি দৈর্ঘ্য x,
প্রস্থ ধরে নিলাম ওয়াই এবং উচ্চতা ধরে নিলাম আমি এখান থেকে জেড। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হলো 2 ইন্টু, এখানে সূত্রটা লিখে দিচ্ছি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু কি হবে? উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। এটা হবে আয়তঘনের বক্রতলের ক্ষেত্রফল। তো সেই হিসাবে আমি এখানে যদি দৈর্ঘ্য সমান এক্স ধরি, তো এখানে 2 ইন্টু কি হবে? এক্স ওয়াই, প্রস্থ ওয়াই আর উচ্চতা জেড মানে ওয়াই জেড, আর এখানে উচ্চতা ইন্টু দৈর্ঘ্য মানে এখান থেকে হবে এক্স জেড। তো আমার বার করতে হবে 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স বা এক্স জেড এর ভ্যালু আমাদেরকে বার করতে হবে। তার মধ্যে এখানে বলে দিয়েছে দেখো, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমষ্টি 24 সেন্টিমিটার। তো এখানে যা বলেছে সেটা আগে লিখবো। এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর ভ্যালু বলে দিয়েছে কত? 24 সেন্টিমিটার। তো এখানে লিখলাম 24। কর্ণ বলে দিয়েছে কত? 15 সেন্টিমিটার। তো আয়তঘনের কর্ণের সূত্র কি? রুট ওভার দৈর্ঘ্যের স্কোয়ার মানে এক্স এর স্কোয়ার, প্রস্থের স্কোয়ার ওয়াই এর স্কোয়ার প্লাস উচ্চতার স্কোয়ার জেড এর স্কোয়ার। এটা হলো আয়তক্ষেত্রের কর্ণের সূত্র। তো এটার ভ্যালু বলে দিয়েছে কত? 15। তো এই রুট ওভারটাকে আমি যদি তুলে দিই, রুট ওভারটাকে তুলে দিলে সমানের ডান সাইডে গেলে হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড এর স্কোয়ার মানে 15 স্কোয়ার। 15 স্কোয়ার মানে কত? 225। তো ডাইরেক্ট আমি এখানে লিখলাম 225। তো একটুখানি আগেই বললাম যে তোমাদের 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার নাম্বার মুখস্থ রাখতে হবে, যেটা দেখো এক্ষুনি কাজে লাগলো। 15 স্কোয়ার মানে কত? 225। যদি জানা না থাকে তাহলে গুণ করতে বসতে হবে কিন্তু এক্সাম হলে। তো এখানে তোমাদের আবারও বলছি যে 1 থেকে 30 পর্যন্ত নামতা, 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার নাম্বার, 1 থেকে 15 পর্যন্ত কিউব নাম্বার কিন্তু অবশ্যই বাড়িতে মুখস্থ করবে। এটা কিন্তু প্রতিটা এক্সাম, যে এক্সামে ম্যাথ থাকবে প্রতিটা এক্সামের ক্ষেত্রে তোমাদের হেল্পফুল হবে। আরেকটা কথা, যদি ক্লাস ভালো লেগে থাকে তো অবশ্যই ক্লাসটাকে লাইক করবে। তোমাদের দেখছি এর আগের যে 4-5টা ক্লাস হয়েছে সেখানে দেখেছি যে ক্লাস দেখছো অনেকে কিন্তু ক্লাসটাকে লাইক করছো না। তাই যদি ক্লাস ভালো লাগে তো ক্লাসটাকে অবশ্যই লাইক করো আর তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করো। যেহেতু চ্যানেলটা নতুন, বন্ধু বান্ধবের মধ্যে ক্লাসের লিঙ্কটা শেয়ার করো। তোমাদেরকে বলতে পারো যারা পুলিশের প্রিপারেশন নিচ্ছে, পুলিশের এক্সামের জন্য সামনে, তো তাদেরকে বলতে পারো ক্লাসটা দেখতে। যদি ভালো লাগে দেখবে, না লাগলে দেখবে না, সেটা আপ টু তাদের ব্যাপার। তো যাই হোক, এবার এখানে দেখো, এবার এই যে ফার্স্ট সমীকরণ, আমি এখানে কালো কালি দিয়ে মার্কিং করছি। এই যে ফার্স্ট সমীকরণ এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস 24, সেটাকে আমি এখানে লিখছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটার ভ্যালু কত? 24। এখান থেকে দেখো, এখান থেকে আমি যদি স্কোয়ার করি, এখানে হোল স্কোয়ার আর এইদিকেও কত? হোল স্কোয়ার। তো 24-এর স্কোয়ার কত? এটাও তোমাদের এক্ষুনি বললাম 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার নাম্বার মুখস্থ রাখতে হবে। তো 24-এর স্কোয়ার 576। যদি মুখস্থ না থাকে তো 24 ইন্টু 24 গুণ করতে বসতে হবে। এবার দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর হোল স্কোয়ারের সূত্রে আমি এখানে ভাঙছি। তো এর হোল স্কোয়ারের সূত্রে ভাঙলে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আচ্ছা একটু লেফট হ্যান্ড সাইডে জায়গা নিয়ে লিখি কারণ এখানে জায়গা লাগবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড এর স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস হবে কি জেড এক্স ইকুয়াল টু কত হচ্ছে? 576। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারের ভ্যালু এখানে পেয়েছো কত? 225। ভ্যালুটা এখানে বসিয়ে দাও, বসিয়ে দিলাম 225 প্লাস 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এর ভ্যালু কত? 576। তো 225কে সমানের ডান সাইডে নিয়ে যাও, আমি নিয়ে গেলাম ডাইরেক্ট এখানে সমানের ডান সাইডে। তো সমানের ডান সাইডে নিয়ে গেলে এবার পরের লাইনে দেখো 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এর ভ্যালু কত আসে? বিয়োগ করো, 6 থেকে 5 বাদ গেলে 1, 7 থেকে 2 বাদ গেলে 5 আর 5 থেকে 2 বাদ গেলে 3, 351। দেখো অপশন নাম্বার এ তে আছে, অপশন এ এর সঠিক অ্যান্সার। 351 কেন বললাম? বক্রতলের ক্ষেত্রফল এক্ষুনি দেখো তোমাদের সূত্রে ফার্স্টেই পড়িয়েছি, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য, অর্থাৎ 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই
জেড প্লাস এক্স জেড বা জেড এক্স, তো সেটারই ভ্যালু দেখো পেয়ে গেছি কত 351। তো 351 এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। কোশ্চেনটা ভালো কোশ্চেন। এখানেও কিন্তু আয়তঘনের 3টে সূত্র এখানে অ্যাপ্লিকেবল হয়েছে। তো আয়তঘন বা আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র যাই হোক না কেন, এই কোশ্চেনগুলো কিন্তু বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করবে। চলে আসো পরের কোশ্চেন। একটি খাদ্য ভাণ্ডারে 1600 জনের 60 দিনের খাবার মজুদ ছিল, তাহলে টোটাল খাবার কত ছিল? এই টাইপের কোশ্চেন কিন্তু এর আগে পড়ানো হয়েছে, ইম্পর্টেন্ট কোশ্চেন। তো টোটাল খাবার কত ছিল? 1600 ব্যক্তির 60 দিনের খাবার মজুদ ছিল। তো টোটাল খাবার ছিল 1600 ইন্টু 60। তারপর বলছে দেখো 15 দিন পর 600 জন লোক অন্যত্র চলে যাওয়ায় অবশিষ্ট খাদ্য বাকি লোকের কতদিন চলবে? তো 15 দিন পর 600 লোক অন্যত্র চলে গেল, তো 15 দিন ধরে সেই 1600 জন খেয়েছে। তো 1600 জন 15 দিনে কতটা খায়? 1600 ইন্টু 15। তো মোট খাবার থেকে এই খাবারটা বিয়োগ করে দাও। তো এখন খাবারটা পড়ে আছে, মানে এই 15 দিন খাওয়ার পর পড়ে আছে এই অংশটা। এবার কি হচ্ছে, এবার দেখো 600 লোক অন্যত্র চলে গেছে, তো এখন লোক সংখ্যা কত হয়েছে? 1600 থেকে 600 বিয়োগ করে দাও, এখন লোক সংখ্যা এতজন। তো এখন বাকি যে খাবারটা আছে সেই খাবারটার পরিমাণ হলো এতটা। তো এটা কি করছে, 1600 থেকে 600 মানে 1000 জন লোক কত দিনে খাচ্ছে, আমি ধরে নিচ্ছি ডি দিনে খাচ্ছে। তো এখান থেকে ইকুয়াল করে দাও, ডি এর ভ্যালু এখান থেকে ইজিলি পেয়ে যাবে যে বাকি অবশিষ্ট খাদ্য বাকি লোকের কতদিন চলবে। তো এখান থেকে ফার্স্ট থেকে 1600 কমন নাও। 1600 কমন নিলে এখানে থাকছে 60 মাইনাস 15 ইকুয়াল টু, এখান থেকে বিয়োগ করলে হচ্ছে কত 1000 ইন্টু ডি। তো এখান থেকে হচ্ছে 1600 ইন্টু 1600 থেকে 15 বাদ দিলে হবে কত 45 সমান কত 1000 ইন্টু ডি। এখান থেকে ডবল জিরো কেটে গেল, তারপর 5 দিয়ে কাটলে 5 দুইয়ে 10, 5 দিয়ে কাটলে 5 9 45, 2 দিয়ে কাটলে 8 2 16, অর্থাৎ ডি এর ভ্যালু কত হবে 8 নং 72 দিন। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। যদি 3p মাইনাস 3p মাইনাস 1 এর ভ্যালু 54 হয় তাহলে 2p স্কয়ারের মান কত? কোশ্চেনটা ভালো কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। এখান থেকে দেখো কিভাবে বার করছি। তো এখানে দেখো যেটা বলেছে 3p মাইনাস 3p মাইনাস 1 এর ভ্যালু বলা আছে কত 54। তো এখান থেকে এটাকে ভাঙবো, 3p মাইনাস 3p ইন্টু 3 পাওয়ার মাইনাস 1 ইকুয়াল টু 54। আমরা পড়ে এসছি এর ইনভার্স মানে কত 1/a। তো এখান থেকে আমি ডাইরেক্ট লিখতে পারি 3p মাইনাস 3p বাই 3 এর ইনভার্স মানে 1/3 ইকুয়াল টু কত 54। 3p কমন নাও, মানে 3 টু দি পাওয়ার p কমন নাও, 3 টু দি পাওয়ার p কমন গেলে এখানে 1 আর এখানে থাকছে মাইনাস 1/3 ইকুয়াল টু কত হচ্ছে 54। 3 টু দি পাওয়ার p এর ভ্যালু কত হচ্ছে এখান থেকে 2/3 সমান কত হচ্ছে 54। 2 দিয়ে কাটো 27 দুগুণ 54। তো এখান থেকে দেখো 3p সমান কত পাচ্ছ 3 ইন্টু কত 3 ইন্টু 27। তো এখান থেকে এরপরে আমি এখানে লিখছি, এখানে দেখো 3p সমান 3 ইন্টু আর 27কে 3 এর কিউব আকারে লিখতে পারি, অর্থাৎ 3 এর পাওয়ার কত 4। তো 3p সমান কত হচ্ছে 3 এর পাওয়ার মানে 3 টু দি পাওয়ার p সমান 3 টু দি পাওয়ার 4। তো এখান থেকে বলতে পারি p এর মান কত, p এর মান হলো 4। তো p এর মান যেহেতু পেয়ে গেছি, এবার এখানে যে মানটা বার করতে বলেছে সেটা এখান থেকে বসাবো। 2p এর স্কয়ার বলেছে, তো 2 সমান p এর ভ্যালু কত পেয়েছি 4, 4 এর স্কয়ার। তো 2 ইন্টু 4 এ 4 এ 16, 16 দুগুণ কত হবে 32। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেনে। সাইন 45 ডিগ্রি প্লাস থিটা মাইনাস কস 45 ডিগ্রি মাইনাস থিটা। কোশ্চেনটা তোমাদের এসআই এর এক্সামে দিতে পারে, সেই কারণে কোশ্চেনটা রেখেছি, ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে সাইন 45 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস এখানে দেখো বলেছে cos 45 ডিগ্রি মাইনাস থিটা। এবার এখান থেকে খেয়াল করো সাইনটাকে অ্যাজ ইট ইজ রাখবো, এখানে সাইন
45 ডিগ্রি মাইনাস থিটা। আর কসের ক্ষেত্রে দেখো এখানে একটা জিনিস চেঞ্জ করব, কস কস 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি প্লাস থিটা। আচ্ছা, এইটা চেঞ্জ করলাম কি, এটার দেখো আমি এখানে কি চেঞ্জ করেছি, এখানে এই 45 ডিগ্রি মাইনাস থিটার জায়গায় আমি লিখেছি 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি প্লাস থিটা। তো এটা আদতে কি আমি চেঞ্জ করেছি? দেখো না, চেঞ্জ করিনি, কারণ দেখো 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি মাইনাস থিটা, তো 90 থেকে 45 চলে গেলে 45 ডিগ্রি মাইনাস থিটা, তো আদতে আমি লিখেছি 45 ডিগ্রি মাইনাস থিটা, কিন্তু সেটাকে ঘুরিয়ে লিখেছি। এবার এখানে দেখো সাইন 45 ডিগ্রি মাইনাস, সরি এটা প্লাসই ছিল সাইনের ক্ষেত্রে, সাইন সাইন 45 ডিগ্রি প্লাস থিটা মাইনাস এই কস 90 ডিগ্রি মাইনাস থিটা, মানে কি পড়ে এসেছি, কস 90 ডিগ্রি মাইনাস থিটা, মানে কি পড়েছি, এইটাকে আমি টোটালটাকে থিটা ধরছি এখানে, তো থিটা সমান আমরা পড়ে এসেছি যে সাইন থিটা, তো এখানে তাই লিখবো সাইন থিটা মানে কি 45 ডিগ্রি প্লাস থিটা। তো এখানে দেখো সাইন 45 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন 45 প্লাস থিটা, তো দুটো কেটে গেল, কেটে গেলে অ্যান্সার চলে আসবে 0। তো অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন, এবং আজকের ক্লাসে তোমাদের এটা লাস্ট কোশ্চেন, এবং বলবো যে আজকের ক্লাসে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কারণে এই টাইপের কোশ্চেন বহুবার এক্সামে দিয়েছে, এবং অ্যান্সার সব সময় কি হবে, অ্যান্সার সব সময় 2 হবে। কিভাবে 2 হচ্ছে, প্র্যাকটিস দেখো, প্র্যাকটিস করলেই বুঝতে পারবে, তাহলে এক্সাম হলে গিয়ে সলভ করার দরকার নেই। এখানে বলেছে এক্স প্লাস 1/x টু দি পাওয়ার কত বলেছে, টু দি পাওয়ার 4 সমান কত, 16। আচ্ছা, 16কে আমি যদি ভাঙি 2 এর পাওয়ারে, তাহলে 2 কটা 2 এর গুণফল, 16 মানে 4টে 2 এর গুণফল, তো 4টে 2 এর গুণফল মানে এটাকে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 4। তো এখান থেকে ডাইরেক্ট আমি বলতে পারি x প্লাস 1/x সমান কত, x প্লাস 1/x সমান 2। এবার এখানে দেখো যে আমি এখানে যদি ধরে নিই যে x এর ভ্যালু, এটা আমি লেট মানে ধরছি x এর ভ্যালু 1, তাহলে x এর ভ্যালু 1 ধরলে এই যে সমীকরণটা আমি এখন পেলাম এটা স্যাটিসফাই করছে কিনা আগে খেয়াল করো। তো এখানে x এর ভ্যালু 1, তো লিখলাম 1, তো 1/x এর ভ্যালু ধরেছি 1, তো 1/1 ইকুয়াল টু 2 আসছে কিনা এটা এবার দেখবো। তো 1 প্লাস 1/1 মানে 1 ইকুয়াল টু কত হচ্ছে 2, অর্থাৎ 2 আসছে, মানে সমীকরণ x ইকুয়াল টু 1 এর জন্য কিন্তু স্যাটিসফাই করছে। তো এবার x এর ভ্যালু 1 আমি কোথায় বসাবো, যেটার মান বার করতে বলেছে সেখানে বসাবো। তো বার করতে বলেছে কিসের মান, বার করতে বলেছে x টু দি পাওয়ার 100 প্লাস 1/x টু দি পাওয়ার 100 এর মান। তো এখানে বসাবো 1 এর পাওয়ার 100 প্লাস 1/1 এর পাওয়ার 100, তো 1 এর পাওয়ার যাই থাকুক না কেন তাই হবে, মানে একই হবে, তো 1 প্লাস 1 সমান সমান কত হবে, 2। তো অ্যান্সার হবে অপশন নাম্বার বি, 2 এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো আজকের ক্লাসে এই 16টা কোশ্চেন রাখা হয়েছিল, আশা করি প্রত্যেকটা কোশ্চেন ক্লিয়ার হয়েছে। যদি কোথাও কোনো কোশ্চেন নিয়ে তোমাদের ডাউট থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ক্লাস যদি ভালো লেগে থাকে, আবারও বলছি, অবশ্যই ক্লাসটাকে কিন্তু লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা ডাব্লিউবিপি বা কলকাতা পুলিশ কনস্টেবল বা এসআই এর জন্য প্রিপারেশন নিচ্ছে। যেহেতু নতুন চ্যানেল, তাই যদি ভালো লেগে থাকে তো অবশ্যই এই ক্লাসের লিঙ্কগুলোকে শেয়ার করবে, হোয়াটসঅ্যাপে হোক, তোমাদের ফেসবুক পেজে হোক, বা এনিথিং, যে কোনোভাবে তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে পারো। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করেছি, আজকের ক্লাস এই পর্যন্ত। আর যদি কোনো কোশ্চেনে ডাউট থাকে তো দাগ নম্বর সহকারে সেটা কমেন্ট বক্সে আমাদের জানাবে, তাহলে ডাউট ক্লিয়ারিং সেশনে তোমাদের সেই ডাউটগুলো ক্লিয়ার করা হবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।